জানিস তিশা, এমনই এক হাসপাতালে তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। সেদিন তোকে দেখে মনে হয়েছিল ছোট্ট একটা পুতুল আমার সামনে রেখে দিয়েছে। তবে এই পুতুল নড়তে পারতো, কথা বলতে পারতো, হাসতে পারতো। তাই তো এই পুতুলটাকে নিজের করে নিতে চেয়েছিলাম। হাসপাতালের করিডোরে মাথা নিচু করে বসে আছে জিসান। সম্পূর্ণ বিধ্বস্ত লাগছে ওকে। সাদা শার্টের জায়গায় জায়গায় এখনো ছোপ ছোপ রক্তের ছাপ লেগে আছে। কেউ ভয়েও জিসানের সামনে যেতে পারছে না। তিশার এমন অবস্থা দেখেও জিসান এক ফোঁটা কাঁদেনি, বরং নিজেকে খুব শক্ত করে রেখেছে সবার সামনে। কেউ বুঝতেই পারছে না জিসানের মনে কি চলছে এখন। হাসপাতালে তিশাকে ভর্তি করার সময়ও ডাক্তারকে খুব শান্ত মাথায় ওয়ার্নিং দিয়েছিল জিসান, তিশার কিছু হলে একটাকেও বাঁচতে দেবে না। সব ডাক্তারকে জ্যান্ত পুঁতে ফেলবে একসাথে, পুরো হাসপাতালে আগুন লাগিয়ে দেব। ডাক্তাররাও ভয় পেয়েছিল জিসানের এমন ঠান্ডা মাথার ওয়ার্নিং শুনে। এরপর জিসানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, রিল্যাক্স মিস্টার জিসান, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাঁচা মরণ সব ওপরওয়ালার হাতে, তাই আল্লাহকে বেশি করে ডাকুন। রাবেয়া বেগম এসে জিসানের কাঁধে হাত রাখলো। আজই জেনেছে তাওহিদের কাছে সব, আর শুনেই এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে চলে এসেছে ছেলের কাছে। ছেলেকে আবার ফিরে পাওয়ার ক্ষণিকের সুখ পেলেও ছেলেকে হারাবার ভয় আবার ভর করেছে তার মনে। মায়ের হাতের স্পর্শ পেয়ে জিসান নিজেকে আর সামলাতে পারল না। মাকে জড়িয়ে ধরে জিসান ডুকরে কেঁদে দিল। জিসানকে আগে কখনো এভাবে কাঁদতে দেখেনি কেউ, তাই সবাই স্তব্ধ হয়ে গেল জিসানের এমন রূপ দেখে। ভালোবাসা কি অদ্ভুত একটা জিনিস, তাই না? পাথরের বুকেও ফুল ফোটাতে বাধ্য করে। সকল বিধি নিষেধ ধর্ম কর্ম সব যেন এই 4টি অক্ষরের কাছে খুবই অসহায় হয়ে পড়ে নিমিষেই। মা, আমার তিশাকে এনে দাও, আমি ওকে ছাড়া বেঁচেও মরে যাব। মা, এই দিন দেখার জন্য কি আমি বেঁচে এসেছি? তার থেকে ভালো হতো আল্লাহ আমাকে নিয়ে যেত। আমি পারবো না ওকে ছাড়া থাকতে। ও আমার জীবনের সাথে এমনভাবে মিশে আছে যে ওকে ছাড়া বেঁচে থাকার কথা কল্পনাও করতে পারি না। মা, আমি মরেই যাবো এবার, সত্যি বলছি মরে যাব। তিশাকে বলো না মা আমার কাছে ফিরে আসতে। ও এইভাবে আমাকে একা ফেলে স্বার্থপরের মতো কিভাবে যেতে পারে? মা, আমি তো পারিনি। শুনেছি পৃথিবীতে মায়ের দোয়া নাকি সবার আগে কবুল হয়। মা বলো না আল্লাহকে আমার নিঃশ্বাসটা ফিরিয়ে দিতে। বলো না মা, বলো না। হাজার বিপদেও জিসানকে কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি কেউ। আজ সবাই তিশার থেকে বেশি জিসানের কষ্ট দেখে কষ্ট পাচ্ছে। কতটা ভালোবাসা থাকলে এমন কঠিন মানুষটিকে ভেঙে চুরমার করতে পারে। শান্ত হও জিসান, দেখিস আল্লাহ সব ঠিক করে দেবে। আল্লাহর উপর ভরসা রাখ বাবা, এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? রাবেয়া বেগম নিজেও ভীষণ ভয়ে আছে, আল্লাহর কাছে বারবার সাহায্য চাইছে। হে আল্লাহ, তুমি আমার সন্তানকে তো আমার বুকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু এখন এই মেয়েটির কিছু হয়ে গেলে আমার ছেলেটি নিজেকে তিলে তিলে শেষ করে দেবে। আমি মা হয়ে এসব দেখতে পারবো না। তার থেকে ভালো ছিল তুমি ওকে নিয়ে যেতে নিজের কাছে। কমপক্ষে এমন মানসিক যন্ত্রণা থেকে তো বাঁচতো আমার ছেলেটা। নিজের চোখের সামনে ছেলেকে ধুকে ধুকে মরতে দেখতে পারবো না আল্লাহ। আমার ছেলেটি এই মেয়েটিকে খুব ভালোবাসে। হে আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইছি, এই মেয়েটির জীবনটা ভিক্ষা দিয়ে দাও। হাসপাতালের সবাই কান্নায় ভেসে পড়ছে। তিশার বাবা মেয়ের এমন অবস্থা দেখে খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকেও পাশের কেবিনে ভর্তি করা হয়েছে। বাকি সবার অবস্থাও তেমন ভালো না। জিসান এখন চুপচাপ বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না আর। অপারেশন থিয়েটার থেকে লাল লাইটটা বন্ধ হয়ে গেল। দীর্ঘ কয়েক ঘন্টা অপারেশনের পর তাওহিদ বের হলো কয়েকজন নিউরো সার্জনদের সাথে নিয়ে। দেশের সব থেকে বেস্ট সার্জনরা এসে পড়েছিল তাওহিদের একটা ফোন কলে, তাই তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে তাওহিদ নিজে। জিসান ভাইয়ের দিকে ছলছল চোখে তাকিয়ে জানার চেষ্টা করছে সব ঠিক আছে কিনা। তাওহিদ জিসানের কাঁধে হাত রেখে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, এত চিন্তা করিস কেন? উপরওয়ালা এত নিষ্ঠুর না, দেখবি সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে মানে?
আমার আমার তিশা ঠিক আছে তো ভাইয়া? দেখ ভাই, তোকে মিথ্যে বলবো না, আপাতত ঠিক আছে। মস্তিষ্কের রক্তক্ষরণও বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তিশা আঘাত পাওয়ার পর অনেকক্ষণ যাবৎ অচেতন ছিল। এটাই ওর জন্য সমস্যা হয়ে দাঁড়িয়ে। আপাতত উপর দিয়ে সব ঠিকই লাগছে, কিন্তু ভেতরে কতটুকু ক্ষতি হয়েছে তা তিশার জ্ঞান ফিরলে বোঝা যাবে। আশা করি তাড়াতাড়ি ওর জ্ঞান ফিরে আসুক। তা না হলে কি? তিশা কোমায় চলে যেতে পারে, প্যারালাইজড হয়ে যেতে পারে, অথবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। তখন ওকে ফিরে পাওয়া চান্স অনেকটা কমে যাবে। এসব নির্ভর করছে ওর জ্ঞান ফেরার ওপর। যত দ্রুত ওর জ্ঞান ফিরবে অতই ভালো ওর জন্য। আল্লাহর কাছে দোয়া কর ভাই, তিশা যাতে নিজের সাথে লড়াই করতে পারে। ওর বেঁচে থাকার প্রবল ইচ্ছায় ওদের দুজনকে সেভ করতে পারবে। জিসান আর কিছু শোনার মতো অবস্থায় ছিল না, তাই ভাইয়ের লাস্ট কথাটাও ওর কানেই যায়নি। কিন্তু রায়হান তাৎক্ষণিক প্রশ্ন করলো তাওহিদকে। দুজনে মানে? রায়হানের প্রশ্ন শুনে জিসানও তাওহিদের দিকে তাকালো। তাওহিদ শান্ত হয়ে জিসানের দু কাঁধে হাত রেখে বলল, তিশা প্রেগনেন্ট। সিটি স্ক্যানের সাথে বাকি পরীক্ষা করতে গিয়ে জানতে পারি তিশা 6 উইক প্রেগনেন্ট। আই হোপ কোনো ক্ষতি ছাড়াই মা ও বাচ্চা দুজনেই ফিরে আসুক আমাদের মাঝে। জিসান এটা শোনার সাথে সাথে ধপ করে ফ্লোরে বসে পড়ল। এমন একটা খুশির খবর কি মুহূর্তে জানাটা খুব বেশি প্রয়োজন ছিল। একসাথে দুটো প্রাণ লড়াই করছে ভেতরে। একজনের মাঝে ওর অস্তিত্ব বিরাজ করছে, আরেকজনের মাঝে ওর প্রাণটা। আল্লাহ, এ কেমন পরীক্ষায় ফেললে আমায়। জিসান চোখ দুটো বন্ধ করে হাসপাতালের করিডোরের ফ্লোরেও বসে দেয়ালে মাথাটা হেলান দিয়ে আছে। কোনো কিছু চিন্তা করার শক্তি এখন আর ওর মধ্যে নেই। নিজেকে আজ সব থেকে বেশি অসহায় লাগছে। মনের সাথে এক প্রকার যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত। তোকে ফিরে আসতে হবে তিশা, তুই আমার সাথে এমন করতে পারিস না। আমার অস্তিত্বটাকে সাথে করে নিয়ে যাওয়ার প্ল্যানিং করছিস? আমি পারবো না এটা মেনে নিতে। তোকে আসতেই হবে আমার কাছে, আমার জন্য, আমাদের সন্তানের জন্য। চোখ দুটো বন্ধ করেই মনে মনে এসে বলে যাচ্ছে জিসান। ওটা যাচ্ছে ভীষণ অশান্তর, ভীষণ। তিশাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে, যেখানে সর্বক্ষণ দুজন ডাক্তার ও নার্স তিশার খেয়াল রাখছে। বাহিরের কাউকে এখানে আসার অ্যালাউড করা হয়নি, তাই তাওহিদের সাহায্যে শুধু জিসান কেবিনে প্রবেশ করার অনুমতি পেয়েছে। তবে তিশাকে ডিস্টার্ব করা বা কোনো রকম কথা বলতে নিষেধ করে দিয়েছে ডাক্তার। তিশার নিথর দেহটা পড়ে আছে বেডের উপর। বেঁচে তো আছে, তবুও যেন বেঁচে নেই। জিসান তিশার হাতটা ধরে পাশে একটা চেয়ারে বসল। এখন শুধু অপেক্ষা ছাড়া কিছুই করার নেই জিসানের। তিশার ঘুম থেকে ওঠার অপেক্ষা, তিশার জাগার অপেক্ষা। এই অপেক্ষা না আবার দীর্ঘ হয়ে পড়ে জিসানের জন্য। তিশার হাতটা ধরে কয়েকটা চুমু দিল জিসান। চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল তিশার হাতে। কলেজাটা দুমড়ে মুচড়ে উঠছে জিসানের, তিশাকে এই অবস্থায় দেখে আজ। জানিস তিশা, এমনই এক হাসপাতালে তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। সেদিন তোকে দেখে মনে হয়েছিল ছোট্ট একটা পুতুল আমার সামনে রেখে দিয়েছে। তবে এই পুতুল নড়তে পারত, কথা বলতে পারত, হাসতে পারত। তাই তো এই পুতুলটাকে নিজের করে নিতে চেয়েছিলাম। ভালোবাসার মানে কি তখন তো বুঝতামও না, শুধু জানতাম এই পুতুলটা আমার, আর সারাটা জীবন আমার কাছেই রাখবো। জানিস, যে বয়সে ছেলেরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেত, লং ড্রাইভে যেত, প্রিয়জনের কোলে মাথা রেখে ঘন্টার পর ঘন্টা গল্প করতে ব্যস্ত থাকতো, তখন আমি তোর বড় হবার অপেক্ষা করেছি। এমন না আমার মন চাইতো না এইসব, আমার মনে চাইতো তোর সাথে একটু গল্প করতে, তোকে মনের সব অনুভূতিগুলো বলতে, তোকে একটু কাছে পেতে, একবার ছুঁয়ে নিতে। কিন্তু আমি পারতাম না, একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়া ছাড়া আর কিছুই করতে পারতাম না। বয়সের তুলনায় তখন তুই যে খুব ছোট ছিলি, তোকে দূর থেকে দেখেই নিজের চোখের তৃষ্ণা মেটাতাম, তোর কাছে কাছে থাকতে ভয় পেতাম। আবেগে বশীভূত হয়ে আমি আবার এমন কিছু না করে ফেলি যার জন্য আমি তোকে হারিয়ে ফেলি। তাই তোকে ভালোবাসার বদলে শুধুই শাসন করতাম, কখনো তোকে না পাওয়ার ফ্রাস্ট্রেশনে, কখনো বা তোকে ইচ্ছে করে নিজের থেকে দূরে রাখার জন্য। আমার এই দীর্ঘ জীবনে তোকে পাওয়ার অপেক্ষাটাও দীর্ঘ ছিল তিশা, আর এটা যে আমার জন্য কতটা যন্ত্রণাদায়ক ছিল তোকে বোঝাতে পারবো না। আমি আবার সেই যন্ত্রণা পেতে চাই না জান, আমার মধ্যে ধৈর্য নেই। তাই বলছি, ফিরে আয় না আমার কাছে জান,
প্লিজ ফিরে আয়। ঝর্ণা ওর বাসায় ফোন করে জিসানের কথা আর তিশার বর্তমান অবস্থার কথা জানিয়ে দিয়েছে। খবর পেয়ে জিসানের দু মামাও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাসপাতালের করিডোরের এক সাইডে দাঁড়িয়ে ঝর্ণা নিজেও কাঁদছে। নিজেকে অনেকটা দোষী মনে হচ্ছে ওর। কতটা ভরসা করে ভাই তিশার দায়িত্ব দিয়েছিল আমায়, বারবার বলেও গিয়েছিল তিশার সাথে সাথে থাকিস, কোনো কথা শুনলাম না। আজ আমার একটা অবহেলার কারণে তিশার এমন অবস্থা হলো। তিশার কিছু হয়ে গেলে নিজেকে কখনো মাফ করতে পারবো না আমি, কখনো না। ডুকরে আবার কেঁদে উঠল ঝর্ণা। কেউ খেয়াল না করলেও নিলয় ব্যাপারটা খেয়াল করলো। অনেকক্ষণ ধরে ঝর্ণাকে দেখছে না, তাই আশেপাশে খুঁজতে গিয়ে পেয়েও গেল। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে ঝর্ণা যে কাঁদছে। হাসপাতালের ক্যান্টিনে বসে আছে ঝর্ণা, আর ঠিক অপোজিট সাইডে নিলয়। পানিটা খেয়ে নাও ঝর্ণা। দেখো, এমনভাবে যদি আমরা সবাই ভেঙে পড়ি তাহলে জিসানকে আর তিশার পরিবারকে কে সামলাবে বলো? এটা একটা পরীক্ষার সময়, তাই আল্লাহ তাআলার উপর ভরসা করে ধৈর্য ধরা ছাড়া আর কোনো পথ নেই আমাদের। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। বলো। আপনি ভাবিকে ভালোবাসেন? নিলয় মোটেও আশা করেনি ঝর্ণা এখন এ সময় এমন কোনো প্রশ্ন করবে, তাই কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসি কিনা জানি না, তবে লাইফে প্রথম যে মেয়েটাকে দেখে আমি মনের ভেতর ফিলিংস অনুভব করেছি সেটা তিশা ছিল। তিশাকে আমি পার্সোনালভাবে চিনতাম না। প্রথমে জিসানের মোবাইলে ওর পিক দেখেছিলাম। বিশ্বাস করো, দেখেই মনের ভেতর কেমন সুখ সুখ দুলা দিয়েছিল। তখনও এক মুহূর্তের জন্য ভাবিনি তিশা জিসানের ওয়াইফ হতে পারে। তবে পিকটা দেখেই বোঝা যাচ্ছিল মেয়েটার বয়স একদমই কম। আমি জিসানের কাজিন বা সিস্টার ভেবেছিলাম। এরপর কিছুদিন পর ওর নতুন নতুন পিকগুলো জিসানের ফোনে দেখতে পেলাম। আমার কিছুটা সন্দেহ হলো। প্রতিদিন তিশার নতুন নতুন পিক জিসানের কাছে এসে পড়তো, কিন্তু কেন? তাই একদিন কৌতূহলে জিসানকে জিজ্ঞেস করে ফেললাম তিশার সম্পর্কে। জিসানের মুখে তিশার কথা আর ওদের বিয়ের কথা শুনে সত্যি সেদিন আমি অবাক হয়েছিলাম। আর এটাও জেনেছিলাম তিশার জন্য জিসান সব কিছু করতে পারে। তবে সেদিন আমার অনুভূতির কথাগুলোও জিসানকে বলে দিয়েছিলাম, সাথে সরিও বলেছিলাম, কারণ এটা সম্পূর্ণ না জেনে হয়েছিল। আমি সেদিন ভেবেছিলাম জিসান রাগ করে হয়তো আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে দেবে, কিন্তু আমাকে অবাক করে জিসান সেদিন কিছুই বলেনি, বরং আমাকে বিশ্বাস করেছে আর নিজের অবর্তমানে তিশার সম্পূর্ণ দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিল। অর্ক নিজের বাড়ির ড্রয়িং রুমে বসে শ্যাম্পেইনে চুমুক দিয়ে সেলিব্রেশন করছে। আজকে ওর শত্রুদের পরিণতির কথা চিন্তা করেই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। তিশা বাঁচুক বা মরুক এতে ওর কিচ্ছু যায় আসে না, কিন্তু অর্ক এতটুকু জানে তিশা বাঁচলেও জিসান লাবণীকে ছাড়বে না, আর মরলেও ছাড়বে না। লাবণীকে তো এবার জিসান শেষ করেই দেবে। আর কোনো ক্রমে যদি জিসান থেকে বেঁচেও যায় লাবণী, তাহলে তিশার পাগল প্রেমিক থেকে কিভাবে নিজেকে বাঁচাবে ভেবেই অর্কের হাসি পাচ্ছে। আমার সাথে বেইমানি করার চেষ্টা তোমাকে অনেক ভারী পড়বে বলেছিলাম না মিস লাবণী? আমার সাথে বন্ধুত্বের অভিনয় করে আবার আমার পিঠে ছুরি মারার চেষ্টা করছো। সেদিন ওই রেকর্ডিংয়ে রাজের সাথে তোমার সব কথা শুনে চিনতে আমার একটু ভুল হয়নি। তুমি তিশাকে মেরে আমাকে ফাঁসাতে চেয়েছিলে, তাই তো আমি জিসানকে মেসেজ করে তিশার লোকেশন বলে দিয়েছি। আমি জানি জিসান খুব স্মার্ট একটা ছেলে। তিশার সাথে কে এমন করেছে খোঁজ নিতে বেশি সময় লাগতো না ওর, কিন্তু এতদিনে জিসান ওর সব রাগ শুধু আমার উপরেই ওঠাতো, তাই নিজেকে সেভ করতে তোমার নামটা বলে দিতে হয়েছে। আরে যে এই খেলাটা শুরু করেছে সেও তো সবার আগে আমার উপরই আক্রমণ করত। এর কারণেই তো এত বছর পর এখানে আসা, তা না হলে খামোখা আমি জিসানের সাথে পাঙ্গা নিতে যাবো কেন? জিসানের সরানোর জন্য জিসানের শত্রুদের আবার ফিরিয়ে এনেছে এই কাহিনীতে। কিন্তু বেচারা আশিক এখন কি করছে? তিশার এই অবস্থা দেখে আবার পাগল টাগল হয়ে যায়নি তো? হঠাৎ একজন লোক হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করে। স্যার স্যার বলে চিৎকার করতে লাগলো। বাড়িতে এমন শোরগোল অর্কের মোটেও পছন্দ না, তাই কিছুটা বিরক্ত হয়ে, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? কেউ মরে গিয়েছে? স্যার আপনি এখন এখানে কি করছেন? মানে কি বলতে চাও? আর আমি কোথায় যাব?
স্যার টিভি ছাড়েন, আপনার ভাঙা সব ফাঁস হয়ে গিয়েছে, তাড়াতাড়ি দেখেন। লোকটির কথা শুনে অর্ক টিভিটা অন করার পর পায়ের নিচের মাটি সরে গিয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী জিসান আহমেদের ওয়াইফ তিশা আহমেদের ওপর হামলার অপরাধী মিস লাবণী নামক এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জবানবন্দিতে উনি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে, সাথে নিজের সহযোগীর নামও প্রকাশ করেছে। জানা গিয়েছে তাকে প্রতিটি পদে সাহায্য করেছে একে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক অর্ক। ওনারা মিলেই মিস্টার জিসান আহমেদকেও মার্ডারের প্ল্যানিং করেছিল, কিন্তু ভাগ্যক্রমে মিস্টার জিসান আহমেদ বেঁচে যায়। এছাড়া লাবণী জানিয়েছে অর্কের অনেক অবৈধ ব্যবসাও নাকি আছে, আর তার সত্যতা প্রমাণ করে দিয়েছে তারই পিয়ে রাজ। সেও পুলিশের কাছে সব স্বীকার করেছে। অর্ক মাথায় হাত দিয়ে বসে পড়ে সোফায়। এটা কিভাবে সম্ভব? আর এই রাজ বেঁচে আছে কিভাবে? লাবণীকে পুলিশ ধরলো কখন? ও তো প্যারিসের ফ্লাইটে থাকার কথা এখন। সব প্ল্যান শেষ, আমার সব শেষ। এত বছর ধরে যা অর্জন করেছি সব শেষ। কে বলেছিল আমাকে এখানে আসতে? আমি একটা গাধা, আহাম্মক। না, এখানে আর থাকা যাবে না। পুলিশ আসার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। অন্ধকার একটা রুমে বসে আছে অর্ক, হাত পা বাঁধা। অনেকক্ষণ আগেই জ্ঞান ফিরল, আর চোখ খুলে নিজেকে এখানে পেল। মাথার চাপ দিয়ে মনে হচ্ছে চেষ্টা করছে কি হয়েছিল ওর। তখন পালাবার জন্যই বাড়ি থেকে বের হয়েছিল। হঠাৎ কয়েকজন মুখোশধারী লোক এসে ওকে অজ্ঞান করে নিয়ে আসে, আর কিছুই মনে নেই ওর। এখন দিন কি রাত তাও জানে না। এমন সময় রুমের দরজাটা খুলে কেউ ভেতরে ঢুকলো। অর্ক মাথাটা তুলে সামনে তাকিয়ে ভয়ে আটকে উঠল সামনের ব্যক্তিটিকে দেখে। তুমি এখানে ডাক্তার? তুমি আমাকে তুলে এনেছো কেন? অর্কের কলার ধরে বলেছিলাম না তিশাকে কেউ যাতে টাচ না করে, তাহলে সাহস কি করে হলো ওকে মারার প্ল্যানিং করার? আমি তোদের এখানে এনেছি জিসানকে আমার আর তিশার মাছ থেকে সরানোর জন্য, আর তোরা আমার ওপরে বাটপাড়ি শুরু করে দিয়েছিস। পুলিশের কাস্টাডিতে আছে বলে ওই লাবণী তো বেঁচে গিয়েছে, কিন্তু একে তোমাকে কে বাঁচাবে? আজ তোমাদের কারণে আমার তিশার এই অবস্থা, তাহলে তোমরা কেন এখনো বেঁচে আছো? ডাক্তার, আমার কথাটা তো শোনো। অর্ককে আর কিছু বলতে না দিয়ে ঠিক মাথা বরাবর একটা গুলি করলো অচেনা লোকটি। সাথে সাথে অর্ক ওখানেই শেষ হয়ে গেল। 24 ঘন্টা পর তিশার জ্ঞান ফিরল। তিশা এখন আপাতত সুস্থ আছে, তবে নিউরো সার্জনেরা জিসানকে কিছু বিষয় সাবধান করে দিল। দেখুন মিস্টার জিসান, আপনার ওয়াইফ এবং তার বেবিও আল্লাহর রহমতে এখন ভালো আছে। এটা একটা চমৎকার বলতে পারেন। আমরা মিসেস আহমেদের ঠিক হওয়ার আশা করলেও ভেবেছিলাম বেবিটা বাঁচবে না। এ ধরনের কেসে এমনই হয়, কিন্তু একটা কথায় আছে না, রাখে আল্লাহ তো মারে কে। এই সবই উপরওয়ালার ইচ্ছা। কিন্তু এখন থেকে আপনার ওয়াইফকে সাবধানে রাখতে হবে। তার মাথার ইনজুরি সারতে সময় লাগবে, তাই তাকে এখন থেকে সব ধরনের চিন্তা থেকে মুক্ত রাখতে হবে। সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। টেনশনে পড়ে যাবে এমন কোনো কথাবার্তা বা কাজ থেকে ওনাকে দূরে রাখবেন। মনে রাখবেন, মানসিক বা শারীরিক কোনো ভাবে যেন উনি আঘাত না পায়। উনি বেশি টেনশন করলে ওনার মাথায় আঘাত লাগবে, আর এতে হয়তো উনি কিছু পাগলামি করবে, খুব আচরণ করবে। আপনাকে ধৈর্য ধরে তার পাগলামোগুলো সহ্য করতে হবে। মনে রাখবেন, আপনার ওয়াইফ পাগল না, তাই ওনাকে ওভাবে কখনো ট্রিট করবেন না। আপনার ভালোবাসা কেয়ার হচ্ছে এখন আপনার ওয়াইফের সবচেয়ে বড় মেডিসিন। ভালোবাসার ডোজটা এখন থেকে একটু বাড়িয়ে দিন মিস্টার জিসান। জিসান একটু মুচকি হেসে ডাক্তারকে বলল, ডোন্ট ওয়ারি ডাক্তার, আমি সামলে নেব ওকে। যদিও পাগল হয়ে যেত তখন ওকে ছাড়তাম না। এখন তোর সুস্থ, আবার ভালোবাসা দিয়ে আমি ওর পাগলামোগুলোও ভুলিয়ে দেবো। আমরা এটাই আশা করছি আপনার কাছ থেকে মিস্টার জিসান।